কি হবে যখন আপনি কোটিপতি উকিল থেকে একজন সাধারণ মানুষের কাতারে এসে পড়বেন এবং আপনি রিয়েলাইজ করতে পারবেন যে সাধারণ মানুষ কিভাবে জীবনযাপন করে? এই হলো সেই মেয়ে ইয়ানহো। সে একজন সুন্দরী কোটিপতি, কিন্তু একদিন সকালে ঘুম থেকে উঠে ইয়ানহো দেখতে পায় যে সে হয়ে পড়েছে খুবই গরিব। সেই সাথে তার রয়েছে দুইটি বাচ্চা। শুধু চিন্তা করো, এক আনম্যারিড মেয়ে যদি হুট করেই জামাইসহ বাচ্চাদের মা হয়ে যায় তাহলে কেমন হতে পারে? প্রশ্ন হচ্ছে, ইয়ানহোর সাথে এমন কি হলো যার জন্য সে এক রাতে কোটিপতি থেকে গরিব হয়ে গেল? এসব প্রশ্নের উত্তর দিতে হাজির হয়ে গেলাম অসাধারণ এক মুভি ওয়ান্ডারফুল নাইটমেয়ারের এক্সপ্লেনেশন নিয়ে। তো চলো আর কোনো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ফ্যান্টাসি মুভি এক্সপ্লেনেশন। মুভির শুরুতেই আমাদের পরিচয় হয় ইয়ানহো নামের এই মেয়েটির সাথে। ইয়ানহো এখানে তার জীবনের গল্প বলছিল, যেখানে তার জীবন ছিল অনেক কষ্ট এবং দুঃখে জর্জরিত। তার বয়স যখন মাত্র 12 বছর, তখন তার বাবা মারা যায়, আর বাবা মারা যাবার শোকে তার মাও দ্রুতই বাড়ি জমায় পরপারে। ফলে ইয়ানহো হয়ে পড়ে একদম একা এবং নিঃসঙ্গ। তবে এত ছোট বয়সেও সে একটা বড় প্রতিজ্ঞা করে বসে। সে প্রতিজ্ঞা করে যে এখন থেকে সে কারো দয়ায় বড় হবে না, বরং সে নিজেকে এমনভাবে প্রতিষ্ঠিত করবে যাতে সে একদিন অনেক ধনী এবং সম্মানিত ব্যক্তিত্ব পরিণত হয়। এর পরের দৃশ্যে আমরা বর্তমানে ফিরে আসি এবং এখানেই আমরা ইয়ানহোকে দেখতে পাই, যে কিনা তার ছোটবেলায় নিজেকে করার প্রতিজ্ঞা রেখেছে। এখন সে অনেক ধনী এবং বড় মাপের একজন লয়ার হয়ে গেছে। তার মাসিক আয় এখন লক্ষ লক্ষ টাকা এবং সে এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় একজন লয়ার। দেশের বিভিন্ন প্রান্ত থেকে তার কাছে বড় বড় আর জটিল সব কেস আসে, যা সে এক তুড়ি মেরে জিতে যায়। ইয়ানহো কোনো গরিব মানুষদের সাহায্য করত না, সে টাকার জন্য সবসময় বড় লোকদের কেসই লড়ত। এভাবে একদিন তাকে ডেকে পাঠায় একটি বড় কোম্পানির চেয়ারম্যান। অতপর সেখানে গেলে দেখা যায় সেই চেয়ারম্যানের ছেলে একটি মেয়েকে ফিজিক্যাল অ্যাসল্ট করেছে। তাই চেয়ারম্যান এখন চাইছে যেন ইয়ানহো তার ছেলেকে যে করেই হোক নির্দোষ প্রমাণিত করে। তবে এসব যখন ডিসকাস করা হয় তখন সেখানে উপস্থিত ছিল স্বয়ং ওই অ্যাসল্ট হওয়া মেয়ে ও তার মা। মানে শুধু আমাদের দেশেই নয়, পুরো পৃথিবীতেই টাকার জোর আগেও ছিল, এখনও আছে। যাই হোক, এখানে ইয়ানহো কিন্তু জানত যে সেই ছেলেটি দোষী, কিন্তু তারপরও সে এই কেসটি হাতে নেয়, কারণ তাকে এই কেসের জন্য বিপুল পরিমাণে অর্থ প্রদান করা হবে বলে কোম্পানির মালিক জানিয়েছিল। এখানে আমরা দেখতে পাই যে ইয়ানহো সেই মেয়েটি ও তার মায়ের সাথে কথা বলছে। সে তাদের জানায় যে এদের অনেক টাকার পাওয়ার আছে, ফলে তোমরা এই কেসটি কখনোই জিততে পারবে না। তবে একবার ভেবে দেখো, ব্যাপারটা জানাজানি হলে এই মেয়েটির কি হবে? এমন নির্দয়ের মতো কথা শুনে সেই মেয়ের মা প্রচণ্ড রাগে ফেটে পড়ে। সে তাকে অকথ্য ভাষায় গালাগালি করতেও দ্বিধাবোধ করে না। তবে এবার ওই মেয়েটি তার মাকে শান্ত করিয়ে বলে, মা, আমাদের তো আর্থিক অবস্থা ভালো না, তাছাড়া এই কেস চালানোর মতো শক্তিও আমাদের নেই, তাই ভালোভাবে যদি আমরা কেসটা তুলে নেই। এসব শুনে মায়ের মন না মানতে চাইলেও বাস্তবতার কাছে হেরে গিয়ে সে এই কেসটি তুলে নেয়। এরপর দেখা যায় সেই চেয়ারম্যান ইয়ানহোর এই ধরনের ইমপ্রেসিভ কাজে ব্যাপক খুশি হয়, আর সেই সাথে সেই ইয়ানহোকে নতুন একটি কাজের অফার দিয়ে বসে। চেয়ারম্যান বলে যে তাদের শহরের মধ্যে যে বস্তিটি রয়েছে সেখান থেকে সে সবাইকে উচ্ছেদ করে বড় একটি শপিং মল বানাতে চায়। তাই এর জন্য তার এই মুহূর্তে ইয়ানহোর একান্ত সাহায্য প্রয়োজন। সেই কোম্পানির চেয়ারম্যান তাকে একটি BMW এবং VIP প্ল্যাটিনাম ক্রেডিট কার্ড অফার করলে ইয়ানহো রাজি হয়ে যায়। আসলে ইয়ানহো ধনী হওয়ার চক্করে তার মোরাল থেকে অনেক আগেই দূরে সরে গেছে। তার কাছে এখন টাকার বিকল্প আর কিছুই নেই। ইয়ানহো তার বিলাসবহুল বাড়িতে একাই বসবাস করত। এছাড়াও তার লাইফে ইমোশনের কোনোই জায়গা নেই। সে শুধু টাকা এবং প্রতিপত্তির জন্যই সবটুকু সময় ব্যয় করে। এরপর দেখা যায় ইয়ানহো সেই চেয়ারম্যানের থেকে BMW গাড়িটি পেয়ে গেছে এবং সে বেশ খুশি মনে সেই গাড়ি ড্রাইভ করে বাড়ি ফিরতে থাকে। কিন্তু এবার ঘটে আসল কাহিনী। গাড়ি চালানোর সময় হুট করেই তার সামনে একটা বিড়াল চলে আসে। এই আকস্মিক ঘটনায় চমকে উঠে সে যেই না গাড়ি ব্রেক করতে যায় তখনই সে তার গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে বিশাল এক দুর্ঘটনার শিকার হয়। তবে এরপরে সে আশ্চর্যজনকভাবে নিজেকে এক অদ্ভুত জায়গায় আবিষ্কার করে। তার জেদ্দুর মনে পড়ে সে তো গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিল, তাহলে এখানে সে কি করে এলো? তবে একটু পরে আমরা বুঝতে পারি যে আসলে ইয়ানহো ইতিমধ্যেই মারা গেছে এবং সে মারা যাওয়ার পর হেভেন পাথ ফাউন্ডেশনে এসে পড়েছে। এই হেভেন পাথ ফাউন্ডেশন হলো সেই স্থান যেখানে মানুষ মারা যাওয়ার পর হেভেনে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে।
এই হেভেন পাথ ফাউন্ডেশন হলো সেই স্থান যেখানে মানুষ মারা যাওয়ার পর হেভেনে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে। ইয়ানহো এখনও বেশ কনফিউজ ছিল। তখনই সে তার পায়ের কাছে একটি বার্থ কার্ড দেখতে পায়। ইয়ানহো সেই কার্ড নিয়ে সেখানে থাকে এক মেয়েকে দেখালে মেয়েটি তার কাছে তার জন্মসাল জানতে চায়। তবে ইয়ানহো যেই না তার জন্মসাল বলে ওঠে, তখন সাথে সাথেই এই মেয়েটি পুরোই চমকে যায়। তার চেহারা দেখে মনে হচ্ছে যে বিশাল বড় কোনো ঝামেলা হয়ে গেছে। তাই সে আর কিছু না বলে দ্রুত চলে যায় এই ফাউন্ডেশনের চেয়ারম্যান মিস্টার কিমের কাছে। এবার এখান থেকে আমরা জানতে পারি যে তারা আসলে দুইটি ভুল করে বসেছে। প্রথমত, কাং সুইয়ন নামের এক মহিলা, যিনি আরও 1 মাস বাঁচার কথা ছিল, তাকে ঘুমের মধ্যেই মেরে স্বর্গে পাঠিয়ে দেওয়া হয়েছে। আর দ্বিতীয়ত, ইয়ানহো নামের অন্য একজনের পরিবর্তে তারা ভুল করে এখানে এই ইয়ানহোকে নিয়ে এসেছে। তবে লাইফ সাইকেল অনুসারে ইয়ানহোর যার সাল পর্যন্ত জীবিত থাকার কথা। এখন এত বড় ভুল যেহেতু হয়েই গেছে, এখন সেটা তাদের সমাধানও করতে হবে। তাই মিস্টার কিম ইয়ানহোকে ডেকে পাঠায় আর সব কিছু খুলে বলে। এসব শুনে তার যেন বিশ্বাসই হচ্ছিল না। সে এখন কি করবে জানতে চাইলে মিস্টার কিম তাকে জানায়, এখন এই সব কিছু ঠিক করার জন্য তাদের কাছে একটাই পথ আছে। কাং সুয়ান নামের সেই মহিলাটির, যার আরও 1 মাস জীবন বাকি ছিল, সেই সময়টি যদি সে কাটিয়ে তাদের সাহায্য করে, তাহলেই তারা তাকে তার আসল শরীরে ফিরিয়ে দেবে। মানে 1 মাসের জন্য তাকে অন্য একটি মেয়ের জীবন পার করতে হবে। এসব কথা শুনে ইয়ানহোর মাথা যেন ভো ভো করে ঘুরতে থাকে, কিন্তু এখন এই উপায় ছাড়া তার কিছু করারও নেই। যার ফলে ইয়ানহো অবশেষে রাজি হয়ে যায় আর যথারীতি আবারও পৃথিবীতে ফেরার জন্য তাকে একটা মেশিনের সামনে দাঁড় করায়। এরপর সেই মেশিন স্টার্ট হলেই ইয়ানহো এক ঘরের মধ্যে চলে যায় আর এর কিছুক্ষণের মধ্যেই সে আবারও পৃথিবীতে ফিরে আসে। কিন্তু এবার ঘটে এক মজার কাহিনী। ইয়ানহো পৃথিবীতে ফিরে এসে দেখতে পায় সে এখন আর আগের মতো ধনী নেই। পুরো দস্তরে একজন সাধারণ এবং মধ্যবিত্ত মেয়ে হিসেবে সে পৃথিবীতে এসেছে। তার ড্রেস আপ আর ঘরের পরিবেশ দেখে সে চিৎকার শুরু করে দেয়। এমন গগনবিধারী চিৎকার শুনে এই লোকটি তার কাছে দৌড়ে আসে। আসলে সাং নামের এই লোকটি হলো তার এই জীবনের হাজব্যান্ড। সে সকাল সকাল বইয়ের এমন কাণ্ড দেখে তাকে প্রশ্ন করতে থাকে যে কি দেখে সে এত ভয় পাচ্ছে। কিন্তু সাংকে দেখে ইয়ানলো আরও বেশি চিৎকার শুরু করে দেয়। এরপরে ইয়ানহো ওই রুমে একটা ফটো দেখতে পায়। সেখানে তার নিজের ছবির সাথে সাংয়ের ছবি দেখে সে বুঝতে পারে যে এটাই হলো তার বর্তমানের স্বামী। তার মানে ইতিমধ্যেই তার লাইফ কাং সুয়ন নামের মেয়েটির সাথে রিপ্লেস করে দেওয়া হয়েছে। এদিকে এই লাইফ আরও বেশি প্যারাময় হয়ে ওঠে যখন সে জানতে পারে যে তার একটি নয়, দুইটি সন্তান আছে। জাস্ট চিন্তা করো, একজন অবিবাহিত মেয়ে যদি কিছু না করে 2 বাচ্চার মা হয়ে যায় তাহলে কেমন লাগবে। তার এই 2 সন্তানের নাম হলো হানিয়ন আর হানরুল। এমন ফ্রিতে পাওয়া স্বামীসহ বাচ্চা নিয়ে ইয়ানহো যেন পড়ে যায় এক অথৈ সমুদ্রে। একজন বলে কোলে নাও, কেউ বলে আমার নাস্তা কোথায়, অন্যজন বলে অফিসে দেরি হয়ে যাচ্ছে। আর এইসব কথা শুনে ইন্ডিপেন্ডেন্ট ওয়েম্যান ইয়ানহোর পাগল প্রায় অবস্থা। তখন তার মেয়ে টিফিনের জন্য তার কাছ থেকে টাকা চায়, কিন্তু সে জানতই না যে কোথা থেকে টাকা দিবে। পরে পকেটে হাত দিয়ে দেখে সেখানে টাকা রয়েছে। এদিকে ছোট ছেলেটি বায়না শুরু করে তাকে যেন স্কুল বাস অবধি আঁকিয়ে দেওয়া হয়। ইয়ানহোর অনেক অনিচ্ছা সত্ত্বেও সে পরে ছেলেকে নিয়ে বাসস্ট্যান্ডে যায়। এদিকে বাসস্ট্যান্ডে থাকা তার এই জীবনের কিছু বান্ধবীকে আমরা দেখতে পাই। তারা তাকে জোর করে একটি কাজে নিয়ে যায়। তার এই পরিবার বর্তমানে অনেক আর্থিক কষ্টে দিন পার করছে। পরে তার বান্ধবীরা তাকে একটি খাবারের রেস্টুরেন্টে নিয়ে যায়। সেখানে তারা গল্প করতে থাকে। এখান থেকে ইয়ানহো জানতে পারে যে তার কিভাবে বিয়ে হয়েছিল। ইয়ানহোর 18 বছরেই বিয়ে হয়ে যায় আর তার 1 বছরের মধ্যেই প্রথম সন্তান জন্ম নেয়। এসব কথাবার্তা শুনে স্মার্ট ইন্ডিপেন্ডেন্ট ওয়েমেন ইয়ানহোর ভেতরটা কেমন যেন গুলিয়ে আসে। তাই সে দ্রুত দৌড়ে বাথরুমে চলে যায়। কিন্তু তখনই সেখানে এসে হাজির হয় সেই হেভেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মিস্টার কিম। সে তাকে জানায় যে যেহেতু তাকে এই জীবনে পাঠানো হয়েছে, তাই তাকে অবশ্যই এটিকে কাং সুয়নের মতোই সুন্দরভাবে কাটাতে হবে। যদি সে ঠিকমতো এই জীবন চালাতে না পারে, তাহলে সোজা তাকে হেল কিংবা হেভেনে পাঠিয়ে দেওয়া হবে। সুতরাং যত দ্রুত সম্ভব সে যেন এই লাইফকে অ্যাডজাস্ট করে নিয়ে উপভোগ করতে থাকে। তাকে আগের মতোই বড়লোকভাবে চলতে হবে, তাই সে সুপারমার্কেট থেকে অনেক কিছু কেনাকাটা করতে থাকে। কিন্তু বিল দেওয়ার সময় দেখা যায় তার কাছে যে কার্ড আছে সেটা আর কাজ করছে না। তখন সে বুঝতে পারে যে এখন চাইলেও তার আগের মতো হওয়া সম্ভব না। এদিকে রাত হলে শুরু হয় আরেক কাহিনী। রাতের বেলা তার স্বামী যখন তার কাছাকাছি আসতে চায়, তখন সে ভূত দেখার মতো ভয় পেতে থাকে। দূর দূর করে তার কাছে আসতে মানা করে দেয়। সেই সাথে বলে যে 18 বছরের নিচের মেয়েকে বিয়ে করে দ্রুত বাচ্চা নেওয়াতে ফোর্স করেছে। এর জন্য সে তাকে জেলের ভাত খাইয়ে ছাড়বে। ইয়ানহোর মুখে এমন কথা শুনে সে পুরোই ভিমরি খেয়ে যায় এবং সে লক্ষ্য করে যে তার বউ কেমন যেন উকিলের মতো কথা বলতে শুরু করেছে। তবে আজ আর বেশি কথা না বাড়িয়ে ইয়ানহো একা লিভিং রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে ইয়ানহো তার আগের লাইফের সেই বাড়িতে যায়।
আর সেখানে থাকা তার সেই ভিআইপি কার্ডটি খুঁজতে থাকে। এরপর সেটা পেয়ে গেলে সে সোজা চলে যায় তা নিয়ে শপিং করতে। তবে পেমেন্ট করার সময় দেখা যায় সে কার্ডে যার নাম আছে সেটা তার নয়, বরং সেই নাম হলো কাং সুইয়নের, মানে যার সাথে তার লাইফ এক্সচেঞ্জ করা হয়েছে। সেখানকার সেলসম্যান ব্যাপারটি বুঝতে পারলেও তখন তাকে কিছু না বলে যেতে দেয়। অতপর সেই রাতে সাং তাকে জিজ্ঞেস করে, তোমার কি আমার সাথে থাকতে কষ্ট হচ্ছে? তুমি নিজেই তো আমাকে পছন্দ করেছিলে, আমি তো তোমাকে কখনোই জোর জবরদস্তি করিনি। আসলে কাল রাতে ইয়ানহোর এমন কথাই সে বেশ কষ্ট পেয়েছিল। তখন ইয়ানহো বুঝতে পারে সাং সত্যি কাং সুইয়নকে জোর করে বিয়ে করেনি, বরং সেই তার পিছে পিছে ঘুরে বেড়াত। তবে এর কিছুক্ষণ পরই বাসায় পুলিশ চলে আসে, কারণ তাদের ধারণা যে ইয়ানহো অন্যের কার্ড চুরি করে আনঅথরাইজডভাবে তা ব্যবহার করছে। ফলে পুলিশ তাদের থানায় ডাকে, কিন্তু সেখানে যাওয়ার পর পুলিশ ইয়ানহোকে উল্টোপাল্টা কথা বলতে থাকে। তবে তখনই সাং একজন উকিলের মতো আইনের বিভিন্ন ধারা তাদেরকে বলতে থাকে। সাথে এও বলে যে কাং সুইয়ন আর সে একই ল কলেজে পড়ত, তবে তার কিছু সমস্যার কারণে সে পড়াশোনা চালিয়ে যেতে পারেনি। আর যদি সে পড়াশোনা শেষ করতে পারত তাহলে সেও এখন তারই মতো বড় উকিল থাকত। তবে তাদের মধ্যে ভালো সম্পর্ক ছিল, তাই তার এমন খারাপ সময়ের কথা শুনে সুইয়ন তার কার্ডটি দেয় যাতে সে তার বর্তমান আর্থিক অবস্থাকে কিছুটা পরিবর্তন করতে পারে। সাংয়ের এমন কনফিডেন্টলি কথা শুনে পুলিশও কিছুটা ভরকে যায় এবং চেক করে দেখে যে সত্যিই সে বর্তমান কাং সুইয়ন অর্থাৎ ইয়ানহোর ক্লাসমেট ছিল। এটা শুনে ইয়ানহো বেশ অবাক হয়ে যায়, কারণ একই ক্লাসে থাকা সত্ত্বেও সে কখনো তাকে খেয়াল করেনি। এদিকে পুলিশের কাছে প্রমাণ না থাকার কারণে তারা তাকে ছেড়ে দেয়, কারণ বর্তমান কাং সুইয়ন এখন কমাই ছিল। তবে সাং তখন বলে ওঠে, আমার স্ত্রীর সঙ্গে খারাপ আচরণ করার জন্য আপনাদেরকে তার কাছে ক্ষমা চাইতে হবে। উপায় না পেয়ে পুলিশ তাই করে। এরপর সেখান থেকে বের হয়ে ইয়ানহো তাকে জিজ্ঞেস করে, তুমি কাং সুইয়নকে কিভাবে চেনো? উত্তরে সে হেসে দিয়ে বলে, তিনি এত বড় একজন উকিল, তাকে কেনা চেনে। আর হ্যাঁ, তুমি সেই কার্ডটি যেভাবেই পেয়েছ আমি জানি। আর যাই হোক, তুমি কোনো খারাপ কাজ করে নাওনি, আমার এই সুন্দরী বউয়ের উপর পুরোপুরি ভরসা আছে। এই বলে সে তার মাথায় হাত বুলিয়ে দেয়। এটা দেখে ইয়ানহো অনেক অবাক হয়ে যায়। আর এখানে আমাদের মুভির প্রথম এপিসোডটি শেষ হয়ে যায়। তোমরা যদি এর দ্বিতীয়বার শেষ পর্ব দেখতে চাও তাহলে একটা লাইক করে কমেন্ট করে জানাও। তোমরা যারা এরকম কমেডি অ্যাডভেঞ্চার মুভি দেখতে পছন্দ করো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। আবার দেখা হবে এর পরের ভিডিও। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।